আসসালামু আলাইকুম সবাইকে। আমি মোহাম্মদ আদন আমান, পড়াশোনা করছি বুটেক্সের ফেব্রিক ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। তোমাদের ফিজিক্স ইনস্ট্রাক্টর হিসেবে আছি ব্রেইনবাস থেকে। আচ্ছা, আজকে আমরা কথা বলবো হচ্ছে ফিজিক্সের অন্যতম গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার, যেটার নাম হচ্ছে ভেক্টর, ফিজিক্স ফার্স্ট পেপারের চ্যাপ্টার 2। তো এটা আমাদের ক্লাসগুলো যদি তোমরা করো, এটা তোমরা এইচএসসি বেসিক লেভেল থেকে তোমাদের একদম অ্যাডভান্স লেভেল পর্যন্ত নিয়ে যাওয়ার দায়িত্ব আমাদের, ঠিক আছে? তো এটা তোমাদের এইচএসসির জন্য তোমাদের যতটুকু দরকার, তার বাইরেও অ্যাডমিশন পর্যন্ত যতটুকু চিন্তা তোমাদের মাথায় দিয়ে দেওয়া দরকার এখন থেকে এইচএসসি লেভেল থেকে, সেটা আমি তোমাদেরকে এই ক্লাসগুলোর মাধ্যমে দিয়ে দিব। তো আমার আশা থাকবে তোমাদের প্রতি, তোমরা মনোযোগ দিয়ে এই কোর্সের মানে এই চ্যাপ্টারে আমি যতগুলো ভিডিও দিব, তোমরা প্রতিটা ভিডিও সিরিয়াল বাই সিরিয়াল দেখে ফেলবে। তাহলে চলো শুরু করা যাক। হ্যাঁ, আচ্ছা, প্রথমে আমাদের আসতেছে হচ্ছে ভেক্টর। ভেক্টরটা কি আসলে? ভেক্টর চ্যাপ্টার প্রথমে আমরা জেনে নিব হচ্ছে রাশি। রাশি কি আমাদের? রাশি হচ্ছে জড় জগতে যা কিছু পরিমাপ করা যায়, এনিথিং ইউ ক্যান মেজার, যা কিছু পরিমাপ করা যাবে, যত কিছু পরিমাপ করা যাবে সব কিছুকে বলা হবে রাশি। এটা যে কোনো কিছু হতে পারে, তোমার ভর, দূরত্ব, উচ্চতা, তোমার ক্ষেত্রফল, আয়তন থেকে শুরু করে তুমি যা যা মেজার করতে পারো, তোমার ওজন, সব কিছু হচ্ছে রাশি। এখন রাশি হচ্ছে আবার দুই প্রকার, তার মধ্যে একটা হচ্ছে আমাদের স্কেলার রাশি, একটা হচ্ছে ভেক্টর রাশি। তো স্কেলার রাশি কি আর ভেক্টর রাশি কি সেটা আমরা একটু জেনে নিই। আমাদের যে সকল রাশিকে শুধুমাত্র তার মান দিয়েই প্রকাশ করা যায়, যে সকল রাশিকে শুধুমাত্র তার মান দিয়েই প্রকাশ করা যায় তাদেরকে বলা হয় স্কেলার রাশি। আচ্ছা, এখানে একটা মিসকনসেপশন আসছে যে অনেকে মনে করে যে আমাদের স্কেলার রাশির শুধুমাত্র মান আছে, কোনো দিক আসলে নাই, এটা অনেকে মনে করে। কিন্তু স্কেলার রাশি মানে কিন্তু এটা না যে ওর দিক নাই। ওর স্কেলার রাশি মেন কথাটা হচ্ছে ওকে শুধুমাত্র ওর মান দিয়েই প্রকাশ করা যায়, ওর দিক থাকতেও পারে কিন্তু ওর দিকটার প্রয়োজন নেই। আসলে স্কেলার রাশিকে প্রকাশ করার জন্য ওর দিকের প্রয়োজন নেই, কিন্তু অনেকে মনে করে ওর শুধু মান আছে, ওর দিক নাই, আসলে কোনো দিক নেই। এটা কিন্তু না, ওর দিক আছে, অনেক ক্ষেত্রে দিক থাকতে পারে, অনেক ক্ষেত্রে আবার নাও থাকতে পারে। দিকটা থাকা ম্যান্ডেটরি না, মানে প্রয়োজন নেই এটা, ও শুধুমাত্র মান দিয়ে ওকে পরিপূর্ণভাবে প্রকাশ করা যায়। যেমন তোমার দূরত্ব, সেটা তোমার দিকের উপর নির্ভর করে না। তোমার ভর তুমি শুধুমাত্র মান দিয়ে প্রকাশ করতে পারো, কোনো দিকের প্রয়োজন নেই। তোমার ভর কত সেটা তোমার কোনো দিকের প্রয়োজন নেই। সময়, তাপ, তাপমাত্রা, এখানে আমি উদাহরণগুলো লিখে রেখেছি, তোমাদের হচ্ছে প্রতিটা উদাহরণ তোমরা হচ্ছে একটু নোট করে নিও, একটু মুখস্থ করে নিবা। তো এর মধ্যে আমি একটু যেইটাকে হচ্ছে মেনশন করব একটু গুরুত্বভাবে, যে তোমাদের এই যে জড়তার ভ্রামক, এটা একটু মুখস্থ রাখবা, ভালো মতো একটু খেয়াল রাখবা। আর হচ্ছে এই যে বিদ্যুৎ প্রবাহ, এটা সবাই একটু গোলপাক লাগায় ফেলে। ওই যে বললাম যে সবসময় যে বিদ্যুৎ প্রবাহ বলে যে বিদ্যুৎ প্রবাহ স্কেলার রাশি কীভাবে? তো দিক আছে। তো আমি বললাম কি শুরুতেই কথাটা কিন্তু ক্লিয়ার করছি যে দিক থাকতেও পারে অনেক সময় স্কেলার রাশির, কিন্তু কথাটা হচ্ছে বিদ্যুৎ প্রবাহকে প্রকাশ করার জন্য দিকের প্রয়োজন নেই, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই দুইটা একটু খেয়াল রাখবা, জড়তার ভ্রামক, বিদ্যুৎ প্রবাহ, এগুলো হচ্ছে একটু বেশি ভুল করে সবাই। তারপর আমাদের আসে ভেক্টর রাশি কি? আসো, যে সকল রাশিকে প্রকাশ করতে শুধুমাত্র মান দিলেই হবে না, মানের সাথে আমাদের দিকেরও প্রয়োজন হবে, সেই সকল রাশিকে কি বলা হবে? আমাদের ভেক্টর রাশি। শুধুমাত্র মান দিয়ে কাজ হবে না, আমাদের দিকেরও প্রয়োজন হবে। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি সরণ। আচ্ছা, ভেক্টর রাশিটা কীরকম? দেখো, আমি মনে করো তুমি এখানে একটা জায়গায় আছো, ঠিক আছে? তুমি এখানে আসো, তুমি তোমার কোনো ফ্রেন্ডকে কল দিয়ে বললা যে আমি হচ্ছে এই বিন্দু থেকে 5 মিটার দূরত্বে আছি, হ্যাঁ 5 মিটার দূরে আছি। এখন তুমি আর কোনো কিছু বললা না, ওকে জাস্ট বললা তুমি 5 মিটার দূরত্ব, মানে মানটা শুধু বললা 5 মিটার, ঠিক আছে? দূরত্বের হিসাব বলছো, 5 মিটার দূরত্বে আছো। এখন তোমার ফ্রেন্ড তোমাকে খুঁজতে আসবে, কিন্তু কথা হয়েছে তুমি 5 মিটার, তুমি যেই বিন্দুতে আসো সেই বিন্দু থেকে 5 মিটার দূরত্বতে এদিকেও থাকতে পারে, এদিকেও থাকতে পারে, এদিকেও 5 মিটার হইতে পারে, এদিকেও হইতে পারে, এদিকেও হইতে পারে, আবার তুমি আকাশেও 5 মিটার থাকতে পারো, মাটির নিচেও 5 মিটার দূরে থাকতে পারো। তাহলে তোমার ফ্রেন্ড কীভাবে বুঝবে যে তুমি কোনখানে আছো 5 মিটার দূরে? তো এখানে অবশ্যই তোমাকে দিকটাও মেনশন করে দিতে হবে যে আমি হয় পশ্চিম দিকে 5 মিটার দূরে, উত্তর পশ্চিম দিকে, দক্ষিণ পশ্চিম দিকে, তো এরকম তোমাকে দিকটাও বলা লাগবে। তো এইগুলা কি আমাদের ভেক্টর রাশি, যেখানে শুধুমাত্র মান দিয়ে কাজ হবে না, আমাদের মানের সাথে দিকটারও প্রয়োজন। তো এখানে উদাহরণ আমি লিখে রেখেছি অনেকগুলা, তোমরা একটু মুখস্থ করে নিবা। সরণ, এগুলো এমসিকিউতে কিন্তু আসে, নিচের কোনটি ভেক্টর রাশি, কোনটি স্কেলার রাশি। তো এখানে দেখো সরণ, অবস্থান, তারপর হচ্ছে তোমার বেগ, ত্বরণ, তোমার ওজন, টর্ক, ভরবেগ, কৌণিক ভরবেগ, প্রাবল্য, এগুলো ভেক্টর রাশি। তারপর তোমার হচ্ছে এই যে আমি এখানে জড়তার ভ্রামক দাগ করছি না, আর এখানে আমি দাগ দিব হচ্ছে চৌম্বক ভ্রামক, দ্বিমেরু ভ্রামক। দেখো 3টা ভ্রামক নিয়ে কথা, একটা হচ্ছে জড়তার ভ্রামক, চৌম্বক ভ্রামক, দ্বিমেরু ভ্রামক। এর মধ্যে তোমাদের জড়তার ভ্রামকটা হচ্ছে স্কেলার রাশি, আর বাকি যে দুইটা আছে এই দুইটা হচ্ছে ভেক্টর রাশি। একটু কষ্ট করে মনে রাখবা এটা, হ্যাঁ? আচ্ছা, এবার আসি আমরা ভেক্টর রাশিকে প্রকাশ করার উপায়। ভেক্টর রাশিকে কীভাবে প্রকাশ করা যায়, কীভাবে? তো 4টা উপায় আছে ভেক্টর রাশিকে প্রকাশ করার। কোনো একটা ধরো একটা এ ভেক্টর, হ্যাঁ, এ ভেক্টরের উপর যদি আমি এভাবে অ্যারো চিহ্ন দিই, এটা একটা ভেক্টর রাশিকে প্রকাশ করার উপায়, বোঝা যাবে যে এটা এ ভেক্টর। আমি যদি এ ভেক্টরের উপরে একটা দাগ দিই, বার বলা হয় এটাকে, এটাও বলা যাবে এ ভেক্টর।
আমি যদি এ ভেক্টরের নিচে এরকম একটা দাগ দিই, এটাকেও এ ভেক্টর বলা যাবে। অথবা আমি যদি এ ভেক্টরটাকে বোল্ড করি, দেখো একে আমি কোনো চিহ্ন দিব না, কিন্তু বোল্ড করে লিখি যদি, ঠিক আছে, তাহলে সেটাকেও বলা হবে কি আমাদের ভেক্টর, হ্যাঁ, এ ভেক্টর। তাহলে আমাদের ভেক্টর রাশিকে প্রকাশ করার এই 4টা উপায়। আমাদের কিন্তু এমসিকিউতে আসতে পারে যে নিচের কোনটি ভেক্টর রাশিকে প্রকাশ করার উপায় নয়, ঠিক আছে, এরকম 3টা হয়তো সঠিক দেওয়া থাকবে, একটা দেওয়া থাকবে অন্য কিছু যেটা উপায় না, ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে ভেক্টর রাশির মানকে কীভাবে প্রকাশ করা যায়। তো ভেক্টর রাশি তো এভাবে প্রকাশ করে, তাই না? ধরো এই 3 ভাবে 4 ভাগের যেভাবে যে কোনো একভাবে প্রকাশ করা যাবে। তো মনে করো আমি একভাবেই দেখালাম, এইভাবে ভেক্টর রাশিকে প্রকাশ করে। আমরা যদি ভেক্টর রাশির দুই পাশে মডুলাস দিয়ে দিই, তাহলে এটাই ভেক্টর রাশির মান বোঝাবে। এখন কিন্তু এটার ভেক্টর না, এটা হচ্ছে ভেক্টরের মান বুঝাইতেছে জাস্ট, হ্যাঁ। তাহলে ভেক্টর রাশির মানকে প্রকাশ করার উপায় হচ্ছে এটা। আরেকটা উপায় আছে, আমি যদি ভেক্টর চিহ্ন দিব না, আমি মডুলাস চিহ্ন দিব না, আমি শুধু এ লিখবো। এটা কিন্তু বোল্ড না, আগেরটা ছিল যে ভেক্টর রাশি শুধু এ লিখছিলাম যে ভেক্টর রাশি বোঝানোর জন্য, সেটা কিন্তু ছিল হচ্ছে বোল্ড করাই, হ্যাঁ, বোল্ড করা। এখন যেটা হচ্ছে নর্মালে যদি থাকে শুধু, তাহলে বুঝবো এটা এই ভেক্টরের মান বোঝানো হইতেছে, ঠিক আছে। তাহলে এতটুকুই আমরা সামনে আগাই তাহলে। আচ্ছা, এবার আমি হচ্ছে ভেক্টর রাশিকে কীভাবে আমরা নর্মালি প্রকাশ করে বা কীভাবে কি থাকে আমি একটু দেখানোর চেষ্টা করি। যে মনে করো এ একটা ভেক্টর, হ্যাঁ, এই ভেক্টরটার আমি একটা নাম, মানে ভেক্টরটা কীভাবে লেখা থাকে তোমাদের নর্মালি, আমরা ভেক্টরকে সাধারণত এইভাবে প্রকাশ করবো, 2i ক্যাপ 3j ক্যাপ, তোমরা সাধারণত এইভাবে ভেক্টরগুলো দেখবা, প্লাস 5k ক্যাপ। আচ্ছা, এটা ভেক্টর রাশি কীভাবে হইলো দেখো আমি বলি। দেখো এখানে কি দেওয়া আছে, 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ 5k ক্যাপ। আমরা কি জানি ভেক্টর রাশি হইতে হলে কি লাগবে, মান থাকা লাগবে, দিক থাকা লাগবে, তাই না? এই যে এগুলো হচ্ছে মান, 2, 3, 5, এগুলো হচ্ছে মান। তাহলে এই i ক্যাপটা কি, এই j ক্যাপ কি, k ক্যাপ কি, এগুলাকে বলা হয় হচ্ছে একক ভেক্টর। i ক্যাপ, j ক্যাপ, k ক্যাপ, এগুলোকে বলা হচ্ছে একক ভেক্টর। k ক্যাপও বলতে পারো, হ্যাটও বলতে পারো, ঠিক আছে। এগুলোকে বলা হয় i ক্যাপ বা j ক্যাপ বা k ক্যাপ বা j হ্যাট, k হ্যাট। আমরা একক ভেক্টর নিয়ে ডিটেলস আরও পড়বো, কিন্তু এই একক ভেক্টরটাকে আমরা আপাতত এটা একটু জানি। এই একক ভেক্টরগুলোর কাজ হচ্ছে তোমার ডিরেকশন দেওয়া, মানে দিকটা মেনশন করাটাই হচ্ছে একক ভেক্টরের কাজ। তাহলে এখানে দেখো আমার 2 দ্বারা কী বোঝানো হচ্ছে, মান, আর i দ্বারা কী বোঝানো হচ্ছে, এটার দিকটা কোন দিকে। i ক্যাপ মূলত হচ্ছে আমাদের তোমার এক্স অক্ষ বরাবর হচ্ছে যেই ডিরেকশন বোঝায়, সেটাই হচ্ছে i ক্যাপ দ্বারা বোঝানো হয়। এক্স অক্ষ বরাবর ডিরেকশনটা বোঝানো হয় i ক্যাপ দ্বারা। তার মানে এক্স অক্ষের উপর কোন ভেক্টরটা থাকে, i ক্যাপ, ঠিক আছে। i ক্যাপ থাকলে আমি কি বুঝবো, এক্স অক্ষ বরাবর ডিরেকশনটা বোঝানো হচ্ছে। এটা মানে কি 2i ক্যাপ মানে কি, এক্স অক্ষ বরাবর মানটা হচ্ছে মনে করো 2, ঠিক আছে, এক্স অক্ষ বরাবর মানটা হচ্ছে 2। 3j মানে কি, মনে করো এটা হচ্ছে আমার জেড ক্যাপ, জেড অক্ষ, এটা এক্স অক্ষ ছিল, এটা জেড অক্ষ ছিল, আর এটা হচ্ছে মনে করো ওয়াই অক্ষ। এটা হচ্ছে একটা 3D অ্যাক্সিস, হ্যাঁ। এখানে তুমি এটা ঘরের কর্নার চিন্তা করতে পারো, ঘরের কর্নার যেমন থাকে না, যেমন এটা হচ্ছে তোমার দৈর্ঘ্য, এটা প্রস্থ, আর এই উচ্চতাটা তো এরকম থাকে না, এটা ঘরের কর্নার মতো প্রতিটার সাথে লম্ব থাকে না, সবার সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। তাহলে এখানে আমার এক্স অক্ষ বরাবর হচ্ছে i ক্যাপ থাকে, ওয়াই অক্ষ বরাবর থাকে j ক্যাপ, জেড অক্ষ বরাবর ডিরেকশনটা প্রকাশ করে হচ্ছে k ক্যাপ। তাহলে এই একক ভেক্টরের কাজ হচ্ছে ডিরেকশন বোঝানো। তাহলে এখানে 2i মানে হচ্ছে এক্স অক্ষ বরাবর 2 ঘর, তোমার 3j মানে হচ্ছে ওয়াই অক্ষ বরাবর 3 ঘর, আর তোমার 5k মানে হচ্ছে জেড অক্ষ বরাবর হচ্ছে আমাদের 5 ঘর, হ্যাঁ। এখন এটা তো আমি এভাবে বোঝানোর জন্য বুঝাইলাম, আসলে হচ্ছে একটা ভেক্টরকে কীভাবে 3D অ্যাক্সিসে প্রকাশ করে আমি একটু দেখাই তোমাদেরকে, একটা মিনিট। তো আমি এটাকে একটু সুন্দর করে আঁকাই, হ্যাঁ। আর এটা আমার এক্স অক্ষ, এটা আমার হচ্ছে জেড অক্ষ, আচ্ছা, আর এটা মনে করো আমার হচ্ছে ওয়াই অক্ষ, হ্যাঁ। এটা মিলিত হবে আসলে এখানে। আচ্ছা, তাহলে আমি, আচ্ছা এটা কি, এটা হচ্ছে আমার এক্স অক্ষ মনে করো, এটা আমার হচ্ছে ওয়াই অক্ষ মনে করো, এটা আমার জেড অক্ষ, হ্যাঁ। সবার সাথে লম্বভাবে আছে। তো আমার যে ভেক্টরটা, যে আমি যে একটা ভেক্টর নিলাম, নাম নিলাম যে এ ভেক্টর, এই এ ভেক্টরটা মনে করো হচ্ছে এটা, হ্যাঁ। মনে করো এ ভেক্টরটা হচ্ছে এরকম, ঠিক আছে। এটা হচ্ছে আমার এ ভেক্টরটা, এটার স্থানাঙ্ক কত বলো তো, 2, 3, 5, হ্যাঁ, এটার স্থানাঙ্ক। এখন এটা কিভাবে আসলে এখানে এই অ্যাক্সিসের মধ্যে আছে আমি একটু দেখাই, কিভাবে আমরা 3D অ্যাক্সিসের মধ্যে আমরা একটা দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা আমরা চিনি, তাই না? ধরো আমরা যদি কোনো একটা এক্স অক্ষ ওয়াই অক্ষের মধ্যে, ধরো যখন দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা হইতো, তো ধরো হচ্ছে আমাদের একটা স্থানাঙ্ক দেওয়া আছে তোমার হচ্ছে 3, 4, এটা মানে কি বুঝতাম আমরা, এক্স অক্ষ বরাবর 3 ঘর যাব, ওয়াই অক্ষ বরাবর 4 ঘর উঠবো, তাহলে আমরা এই বিন্দুটা পাবো, তাই না? এটা আমরা বুঝতাম। এখন
ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থার মধ্যে যে ভেক্টরটা যে লিখলাম আমি 2i 3j 5k, এটা কিভাবে এখানে প্রকাশ করা যায় আমি একটু দেখাই। দেখো এটা মনে করো আমার এই ভেক্টরটা, এই যে 2i 3j 5k, আমরা এটা 3D অ্যাক্সিসে কীভাবে পাবো তুমি দেখো। মনে করো এটা হচ্ছে সেই ভেক্টরটা, তাই না? এটা হচ্ছে মনে করো 3D অ্যাক্সিসে ভেক্টরটা কীভাবে আছে ভেক্টরটা আমি বলি তোমাদের। মনে করো একটা 3D অ্যাক্সিস যদি, যেমন এটা একটা বই, হ্যাঁ, এটা 3D অ্যাক্সিস না, এই যে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, তো মনে করো এটা 3D ভাবে আছে আর কি এটার মধ্যে, ঠিক আছে, 3D ভাবে এটা আছে। তো এখানে আমাদের আচ্ছা আমি কি করলাম দেখো, এই যে সেই ভেক্টরটা, এটা আমি 3D ভাবে আঁকার চেষ্টা করছি। দেখো এই যে ভেক্টরটা, এটা হচ্ছে আমি এখানে একটা দাগ টানলাম, এই ভেক্টরটা দেখো তো এটা কি আমার y অক্ষের সমান্তরাল, তাই না? মানে এই দাগটা হচ্ছে y অক্ষের সমান্তরাল, আর এটা হচ্ছে আমাদের কি x অক্ষের সমান্তরাল, আর এই দাগটা হচ্ছে কি আমাদের z অক্ষের সমান্তরাল, হ্যাঁ, z অক্ষের সমান্তরাল। তাই আমি কিভাবে পাবো জিনিসটা তুমি দেখো, যে এখান থেকে এখানে x অক্ষের দূরত্ব না কতটুকু হবে, এটা এখান থেকে এই দূরত্বটাই হবে হচ্ছে 2 আমাদের, এখান থেকে সরি এখান থেকে এই দূরত্বটাই হবে হচ্ছে আমাদের 2, এখান থেকে এটা হচ্ছে সেন্টার 0,0,0, এখান থেকে এই ডিস্টেন্সটা হচ্ছে x অক্ষের ডিস্টেন্স, এই যে এই পর্যন্ত আসবে, প্রথমে তোমাদের এই পর্যন্ত আসবে, এই যে এই পর্যন্ত আসবে প্রথমে 2 ঘর, হ্যাঁ। তারপরে দেখো y অক্ষ বরাবর না, এটা y অক্ষ বরাবর কত ঘর যাবে, 3 ঘর যাবে এই পর্যন্ত, তারপরে আসবে কত 3 ঘর, 3 ঘর যাওয়ার পরে z অক্ষ বরাবর কত 5 না, এই z অক্ষ বরাবর, ওই যে এটা কি z অক্ষের সমান্তরাল না বলো এই দাগটা, তাহলে z অক্ষ বরাবর উঠবে কত 5 ঘর, 5 ঘর ওঠার পরে দেখো যে এই ভেক্টরটাকে পেয়ে গেল। তাহলে এভাবে আমার 3D অ্যাক্সিসে আর কি যে কোনো ভেক্টরটা এভাবে থাকে আর কি, x অক্ষ বরাবর মনে করো 2 ঘর গেল, y অক্ষ বরাবর 3 ঘর আসলো, z অক্ষ বরাবর 5 ঘর উঠলো, এভাবে আর কি ভেক্টরগুলোকে আর কি 3D অ্যাক্সিসে আমাদের দেখানো যায়। তো এটা আমরা একটু দেখে নিলাম। আচ্ছা এখন আমাদের এগুলোর দরকার নেই, এগুলো মুছে ফেলি। তাহলে আমরা যেটা আর কি নর্মালি এখানে এত কিছু বোঝা লাগবে না, এখানে যতটুকু বোঝা দরকার মেইনলি যে আমাদের এখানে এইভাবে আর কি ভেক্টর রাশিগুলো প্রকাশ করা, আই ক্যাপ দ্বারা বোঝানো হয় হচ্ছে এক্স অক্ষ বরাবর এক্স অক্ষের ডিরেকশন, যে তোমার জে ক্যাপ দ্বারা বোঝানো হয় ওয়াই অক্ষের ডিরেকশন, আর কে ক্যাপ দ্বারা বোঝানো হয় জেড অক্ষের ডিরেকশন। আচ্ছা এবার ভেক্টরের মান কীভাবে বের করে আমরা সেটা একটু দেখে নিই, হ্যাঁ। মনে করো মানকে তো এভাবে লেখা যায়, আমরা বলছিলাম ভেক্টর রাশির চারপাশে দুই পাশে যদি আমরা মডুলাস দিই সেভাবে মান লেখা যায়, অথবা শুধু এ যদি লিখি সেভাবেও মানটা লেখা যায়। তো আমরা কীভাবে তোমার হচ্ছে মান বের করতে পারি, আই ক্যাপের সহগ স্কোয়ার, জে ক্যাপের সহগ স্কোয়ার প্লাস কে ক্যাপের সহগ স্কোয়ার, এভাবে হচ্ছে আমরা যে কোনো ভেক্টর রাশির মান বের করতে পারি, ঠিক আছে। তাহলে এটা কত হবে 2 দুগুণে 4 প্লাস 3 3 9 প্লাস 5 5 25, তাহলে কত হয় আমাদের 9 4 13, 25 আর 13 হচ্ছে 35 38 √38। তাহলে আমাদের যে কোনো ভেক্টর রাশির মান কীভাবে বের করবো, আমরা √, দেব, তারপর হচ্ছে এক্স অক্ষের বরাবর যে মানটা থাকে সেটা স্কোয়ার, ওয়াই অক্ষ বরাবর যে মানটা থাকে সেটা স্কোয়ার, প্লাস জেড অক্ষ বরাবর যে মানটা থাকে সেটা স্কোয়ার, ঠিক আছে। এভাবে আমরা ভেক্টর রাশির মান বের করতে পারবো। আচ্ছা তারপরে আমরা আগাই, দেখো বিভিন্ন রকমের ভেক্টর হয় বিভিন্ন রকমের। তো আমরা কিছু ভেক্টর সম্পর্কে জেনে নিব যেগুলো আমাদের এমসিকিউর জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তো এই যে এই বৈশিষ্ট্যগুলো এগুলো অনেকে একটু মনে রাখতে চায় না, এগুলো একটু আমি এখন বুঝাই দেবো তোমাদের ভালো মতো, একটু কষ্ট করে মনে রাখার চেষ্টা করতে হবে, আমি উদাহরণ সহ ভালো মতো বুঝাই দেবো। তো এমসিকিউতে তোমাদের এগুলো খুব কাজে দিবে। দেখো স্বাধীন ভেক্টর কোনগুলো, আচ্ছা স্বাধীন ভেক্টর কোনগুলো, যাদের পাদবিন্দু নির্দিষ্ট নয়। পাদবিন্দু নির্দিষ্ট নয় মানে কি, ধরো কোনো একটা, আচ্ছা আগে বোঝাই ভেক্টরের পাদবিন্দু কোনটা আর শীর্ষবিন্দু কোনটা। মনে করো এই যে ভেক্টর, এটা একটা ভেক্টর, হ্যাঁ, এই যে দিক আছে, এটা একটা মানও থাকবে, এটা হচ্ছে একটা ভেক্টর, তাই না। তো ভেক্টরটা যেখান থেকে শুরু হয়, এই যে এই পয়েন্ট থেকে শুরু হয়েছে না, যেই পয়েন্ট থেকে শুরু হয় সেটাকে বলা হয় হচ্ছে আমাদের পাদবিন্দু, হ্যাঁ। যে পয়েন্ট থেকে শুরু হয় সেই বিন্দুটাকে বলা হয় পাদবিন্দু, আর এই যে মাথাটা থাকে ভেক্টরের সেটাকে বলা হয় হচ্ছে আমাদের শীর্ষবিন্দু, হ্যাঁ, শীর্ষবিন্দু। তাহলে আমরা পাদবিন্দু ভেক্টরের চিনলাম আর শীর্ষবিন্দুটা চিনলাম, তাহলে কি যেখান থেকে শুরু হয় গোড়াটা হচ্ছে আমাদের পাদবিন্দু আর যে মাথাটা থাকে সেটা হচ্ছে আমাদের শীর্ষবিন্দু। আচ্ছা তাহলে এখানে কি বলছে, স্বাধীন ভেক্টরের বৈশিষ্ট্য কী হবে, আমাদের পাদবিন্দু নির্দিষ্ট নয়। তাহলে আমার মনে করো একটা ভেক্টর এখান থেকে শুরু হইলো, পাদবিন্দু তো এটা, তাই না। আবার এই ভেক্টরটাই মনে করো এখান থেকেও শুরু হইতে পারে, এই ভেক্টরটাকে মনে করো আমি এই জায়গা থেকেও শুরু করতে পারি, ঠিক আছে। দেখো কোনোটার কি পাদবিন্দু নির্দিষ্ট, দেখো তো এটার পাদবিন্দু এক জায়গায় শুরু হয়েছে, ধরো এটার মানও 5 নিউটন, এটার মানও মনে করো 5 নিউটন,
এটার মানও 5 নিউটন, সবগুলোই হচ্ছে তোমার 5 নিউটনের একটা ভেক্টর। কিন্তু এটার পাদবিন্দু দেখো এক জায়গায়, এটার পাদবিন্দু আরেক জায়গায়, এটার পাদবিন্দু আরেক জায়গায়, তো এটার কিন্তু পাদবিন্দু নির্দিষ্ট না, তাই এরা হচ্ছে কি স্বাধীন ভেক্টর, এরা যে কোনোখান থেকে শুরু হতে পারে, ঠিক আছে। এটা গেলো আমার স্বাধীন ভেক্টর। এরপরেটা আমরা আসি হচ্ছে সীমাবদ্ধ বা পরাধীন ভেক্টর কি। হ্যাঁ, সীমাবদ্ধ বা পরাধীন ভেক্টরটা কি আমাদের, তো আসো, যেটা হচ্ছে পাদবিন্দু নির্দিষ্ট থাকবে। যেমন আমি যদি একটা এক্সিসের মতো আঁকাই নিই, ধরো এটা, ধরো এই যে আমি একটা এক্সিস আঁকলাম। হ্যাঁ, এখন এইটার বিন্দুটার নাম মনে করো হচ্ছে, এটা মনে করো ও বিন্দু। হ্যাঁ, এটা মনে করো ও বিন্দু। আমি বললাম যে কোনো একটা ভেক্টরটা তোমার এই বিন্দু থেকেই স্টার্ট হবে, ঠিক আছে। ওর পাদবিন্দুটা আমি নির্দিষ্ট করে দিলাম, আমি বলে দিলাম যে এইখানের এই বিন্দুটা থেকেই হচ্ছে এই ভেক্টরটা স্টার্ট হবে। তাহলে এটার কি পাদবিন্দু নির্দিষ্ট না, ও চাইলে কি যে কোনোখান থেকে শুরু হতে পারবে? পারবে না। তাহলে এই ভেক্টরটাকে কি বলা হবে তোমার হচ্ছে, পাদবিন্দু নির্দিষ্ট থাকলে বলা হবে সীমাবদ্ধ বা পরাধীন ভেক্টর। আচ্ছা, পরে আমরা আসি হচ্ছে আমাদের সদৃশ বা সমান্তরাল ভেক্টর। এগুলো কি আসলে কোন ভেক্টরকে সদৃশ বা সমান্তরাল ভেক্টর বলা হবে? দেখো, সমজাতীয় দুই বা ততোধিক ভেক্টরের যদি দিক একই হয়, মানে দিক একই বলা যে কোনো ভেক্টরকে তোমার বলা যাবে হচ্ছে তোমার হচ্ছে সদৃশ বা সমান্তরাল ভেক্টর। তাহলে দিক একই থাকবে এমন যে কোনো ভেক্টরকে, ঠিক আছে। এরা সবাই হচ্ছে কি, দেখো দিক সবার একই না, একই দিকে যেতেছে সবগুলো ভেক্টর, তাহলে যতগুলোই হোক না কেন সবাই হচ্ছে এরা কি সমান্তরাল ভেক্টর। আচ্ছা, তারপরেরটা আসি আমরা হচ্ছে বিসদৃশ ভেক্টর। বিসদৃশ ভেক্টর কি, যাদের হচ্ছে যেই ভেক্টরগুলো হচ্ছে দিক বিপরীত হবে। যেমন একটা ভেক্টর মনে করো দিক এদিক, আর সেম আরেকটা ভেক্টর মনে করো দিক এদিক, তাহলে এরা কি উল্টা দিক না? তাহলে এরা একে অপরের হচ্ছে কি বলা হবে, বিসদৃশ ভেক্টর বলা হবে এদেরকে। তারপরে আগে আমরা, হ্যাঁ, তারপর আমরা দেখি সমান ভেক্টর। সমান ভেক্টর কোনগুলো? দেখো, সমজাতীয় ভেক্টর দ্বয়ের মান সমান ও হচ্ছে তোমার মান সমান ও দিক একই, মানে মানও সমান হইতে হবে, দিকও একই হইতে হবে। হ্যাঁ, মানও সমান হইতে হবে, দিকও একই হইতে হবে। যেমন এটা একটা ভেক্টর, এই যে এটা আরেকটা ভেক্টর। হ্যাঁ, দুইটা ভেক্টর, দুইটার দিক একই। এটার মান মনে করো 5 নিউটন, এটার মানও মনে করো 5 নিউটন, তাহলে এই দুইটা কি হবে, একে সমান ভেক্টর হবে। তাহলে কি, যেহেতু দুইটার দিকও একই, যেহেতু মানও সমান, তাহলে এরা হবে কি সমান ভেক্টর। আচ্ছা, তারপরে আসি আমরা বিপরীত বা ঋণাত্মক ভেক্টর কোনগুলো। দেখো, সমজাতীয় ভেক্টর দ্বয়ের মান সমান হবে, মানে দেখো বুঝো বিষয়টা, যে সমান ভেক্টর কি ছিল, মান সমান ছিল। এখন বিপরীত ভেক্টরটা কি, সমজাতীয় ভেক্টর দ্বয়ের মান সমান হবে কিন্তু দিক যদি বিপরীত হয়, মানে মান সমান হবে কিন্তু দিক যদি বিপরীত হয়, তাহলে এই ভেক্টর দুইটাকে, একটাকে যদি আমি ধনাত্মক ধরে নিই, আর একটাকে বলা হবে যে এটার অপরটার ঋণাত্মক ভেক্টর। যেমন আমরা একটু আগে দেখছিলাম যে কি বিসদৃশ ভেক্টর দেখছিলাম না, এখানে হচ্ছে কি ছিল, দিক বিপরীত হলে বিসদৃশ ভেক্টর বলা হতো। কিন্তু এখানে দেখো সদৃশ আর বিসদৃশের মধ্যে আর মাত্রই যে আমরা দেখলাম হচ্ছে সমান ভেক্টর আর বিপরীত বা ঋণাত্মক ভেক্টর, দুটার মধ্যে পার্থক্যটা কি আমি একটু বলি। দেখো, সদৃশ ভেক্টর কি দিক একই হইতে হইতো, কিন্তু এখানে কিন্তু দেখো মান সমান হইতে হবে এমন কোনো ধরাবাঁধা নিয়ম নাই। তাহলে এখানে দিক একই হলে মান সমান হইতেও পারে, নাও হইতে পারে, কিন্তু সমান ভেক্টরে কি হবে, দিকও একই হবে, মানও সমান হতে হবে। তাহলে কিন্তু পার্থক্যগুলো খেয়াল রেখো, যদি মানও সমান হয়, দিকও একই হয়, তাহলে সমান ভেক্টর। কিন্তু শুধুমাত্র দিক একই হয়, মান যদি সমান হইতেও পারে, নাও হইতে পারে, তাহলে কি বলা যাবে, সেটা হচ্ছে আমাদের সদৃশ ভেক্টর। আর বিপরীত ভেক্টর তোমার হচ্ছে বিসদৃশ ভেক্টর কি ছিল আমাদের, ভেক্টরটার দিকটা বিপরীত হবে, মান কিন্তু সমান হইতেও পারে, নাও হইতে পারে, দিক বিপরীত হলেই সেটাকে কি বলা হবে, বিসদৃশ ভেক্টর। আচ্ছা, আর বিপরীত আমাদের ঋণাত্মক বা বিপরীত ভেক্টরটা কি আমাদের, দুইটা ভেক্টরের মান একই হইতে হবে, সমান হইতে হবে, সমান ভেক্টরের মতো মান একই হইতে হবে, কিন্তু দুইটা ভেক্টরের দিক হবে বিপরীত, দিক হবে বিপরীত। তাহলে কি বলা হবে, যেমন এটার মান এটা মনে করো ওপি, ধরো এপি ভেক্টর ছিল, এবি। হ্যাঁ, যখন এটা উল্টাই গেল, এটার নাম কি হয়ে যাবে তখন, বিএ, তাই না? এখন এটা দেখো, এদিক থেকে দিক যখন গেছে তখন এটার নাম কি হবে, এবি। যখন এদিক থেকে ওই দিক যেতেছে তখন এটার নাম কি হবে, বিএ। এই ভেক্টরটার মান মনে করেছিল হচ্ছে, ধরো এই ভেক্টরটার ছোট একটা নাম দিলাম ইউ ভেক্টর, এটার নাম মনে করে দিলাম। আচ্ছা, এখন কি হবে দেখো, বুঝাই এখন ভালো মতো। দেখো, এটার মানও মনে করো ইউ, এটার মানও মনে করো ইউ। হ্যাঁ, কিন্তু ভেক্টর আকারে লিখলাম। তো এবি ভেক্টর ইউ, এটা হচ্ছে বিএ ভেক্টরটাও হচ্ছে ইউ, দুইটার মান সমান কিন্তু দিক বিপরীত। দিক বিপরীত হলে কথাটা কি বলা আছে, দেখো যে দিক বিপরীত হলে একটার দিক যদি ধনাত্মক ধরা হয়, ধরো আমি এটার দিক, এবির দিক হচ্ছে ধনাত্মক ধরে নিলাম, অপরটিকে তাহলে বলা হবে হচ্ছে এটার ঋণাত্মক ভেক্টর। তার মানে যদি এটার ভেক্টর হয় যে এবি ইকুয়াল ইউ ভেক্টর হয়, তাহলে বি ইকুয়াল হবে মাইনাস ইউ ভেক্টর।
ভেক্টর যদি উল্টায় দেওয়া হয় তাহলে ওদের মান চেঞ্জ হয়ে যায়, মানে তোমার মান না, তোমার হচ্ছে ওদের মাইনাস দিতে হবে ওদের দিকটা বোঝানোর জন্য, যে এটা এবি ভেক্টর ছিল, এটা হয়ে গেছে বিএ ভেক্টর, মান তো সমান একই ভেক্টর, কিন্তু এটাকে বোঝানোর জন্য আমার কী করতে হবে, মাইনাস দিতে হবে। তার মানে কী বলা যায় বলো তো, এবি ভেক্টর ইকুয়াল যদি তোমার হচ্ছে ইউ ভেক্টর বলা যায়, তাহলে তোমার বিএ ভেক্টর কী বলা যাবে, অবশ্যই তোমার মাইনাস ইউ বলতে হবে। ঠিক আছে হিসাবটা, এবি ভেক্টর যদি তোমার ইউ ভেক্টর বলা হয় তাহলে বিএ ভেক্টর কী বলা হবে, মাইনাস ইউ। তাহলে এটা হচ্ছে আমাদের ঋণাত্মক ভেক্টর। তাহলে কি এই এ বি আর বিএ একে অপরের ঋণাত্মক ভেক্টর। আমি এবিকে যদি পজিটিভ ধরে নিয়েছি তাহলে আরেকটাকে কী বলা হবে, নেগেটিভ। হ্যাঁ, মান সমান কিন্তু দিক বিপরীত। আচ্ছা, তারপরে আসি সমরেখ বা সমরেখ। হ্যাঁ, সমরেখ ভেক্টর। আচ্ছা, দুই বা ততোধিক ভেক্টর যদি তোমার একটা সরল রেখাতেই অবস্থিত হয়, যেমন এটা একটা সরল রেখা আমি ধরে নিলাম। হ্যাঁ, এখন তোমার কিছু ভেক্টর আমি নেই, এটা একটা সরল রেখা, এই সরল রেখা বরাবরই মনে করো যে অনেকগুলো ভেক্টর অবস্থিত। এই যে একটা ভেক্টর, এটা ওই সরল রেখার উপরে, এই যে আরেকটা ভেক্টর নিলাম, এটা ওই সরল রেখার উপরে, এই যে আরেকটা ভেক্টর নিলাম, এটাও এই সরল রেখার উপরে। হ্যাঁ, তাহলে কি দেখো তো, এটা সবাই কি একটা সরল রেখার উপরে অবস্থিত না? তাহলে এদেরকে কি বলা যাবে, এদেরকে বলা যাবে সমরেখ ভেক্টর। কোনো সব ভেক্টরগুলো যদি একটা রেখার উপর অবস্থিত হয়, একটা একই রেখার উপর অবস্থিত থাকে, তাদেরকে বলা যায় সমরেখ। যাদের ধারক রেখা একই রেখার উপর অবস্থিত, বা কি বলা যায় এটাকে, যাদের ধারক রেখা একই, তাদেরকে বলা হয় হচ্ছে আমাদের সমরেখ ভেক্টর। তারপরে আসি আমরা সমতলীয় ভেক্টর। সমতলীয় ভেক্টরগুলো যখন, যে অনেকগুলো ভেক্টর যখন হচ্ছে তোমাদের একই তলের উপর অবস্থিত হবে, যখন হচ্ছে একটা তলের উপর। এখন এই জিনিসটা একটু ভালো মতো বুঝতে হবে, একটা তল, মনে করো যে আমি এখানে এটা বোঝানোর জন্য কয়েকটা জিনিস নিব একটু। মনে করো যে এটা একটা তল। হ্যাঁ, আমি এটাকে একটা তল ধরে নিলাম, একই তলের উপর অবস্থিত। মানে কি, ধরো এই যে সবগুলা ভেক্টর যেই দিকেই থাকুক না কেন, ধরো এটা হচ্ছে সবাই দেখো একটা তলের উপরে শুয়ে আছে। মনে করো সবাই মনে করে যে একটা তলের উপরে শুয়ে আছে, এই তলের উপরে সবাই শুয়ে আছে, তাহলে এরা সবাই কী হবে, সমতলীয় ভেক্টর। কিন্তু মনে করো কোনো একটা যদি এভাবে উঠে থাকে, এই তল থেকে উপরের দিকে উঠে আসে, তাহলে কিন্তু এটা সমতলীয় ভেক্টর হবে না। সমতলীয় ভেক্টর কি, মানে যেটাকে আমি তল ধরে নেব, ওই তলের মধ্যে সবাই শুয়ে থাকতে হবে। যেহেতু এখন আমি বোর্ডটাকে তল ধরে নিয়েছি, এই বোর্ডের মধ্যে দেখো তিনটা কলমই শুয়ে আছে না, তাহলে এই তিনটাকে বলা যাবে সমতলীয় ভেক্টর। কোনো একটা যদি একটু উপরের দিকে উঠে থাকে, মানে তল থেকে একটু উঠে গেছে, তাহলে সেটাকে সমতলীয় ভেক্টর বলা যাবে না। ঠিক আছে হিসাবটা? আচ্ছা, তাহলে আশা করি বুঝাইতে পারছি। তাহলে সমতলীয় ভেক্টর কি, আমাদের ওর দিক যেদিকে হোক না কেন, দিক এক একটা এক এক দিক হইতে পারে, কোনো সমস্যা নাই। ধরো দিক এক একটা এক এক দিক হইতে পারে, একটা এদিক হইলো, একটা এদিক হইলো, একটা এদিক হইলো, কিন্তু এরা সমতলীয় হবে কখন, যখন এরা সবাই হচ্ছে মনে করে একটা তলের উপর শুয়ে থাকবে। মনে করে এই বোর্ডটা যদি তল হয়, তাহলে এই বোর্ডের উপর যদি তিনজনই শুয়ে থাকে, যেভাবেই থাকুক না কেন, তাহলে ওরা হচ্ছে সমতলীয়। আমার হাতটা যদি তল হয়, তাহলে যদি সবগুলো ভেক্টর আমার হাতে শুয়ে থাকে, তাহলে এটা কী হবে, সমতলীয় ভেক্টর। কোনো একটা যদি একটু উঠে থাকে, তাহলে ওইটা সমতলীয় ভেক্টর হবে না। বুঝছি হিসাবটা, একই তলের উপর অবস্থিত হইতে হবে, শুয়ে থাকতে হবে। আচ্ছা, তাহলে তারপরে যাই আমরা। তারপর আমাদের হচ্ছে সঠিক ভেক্টর। সঠিক ভেক্টর কি, যাদের হচ্ছে মান থাকবে যেসব ভেক্টরের, সেটা হচ্ছে সঠিক ভেক্টর। মানে ওর ভ্যালু 0 হতে পারবে না। যেই সকল ভেক্টরের মান থাকবে, অশূন্য হবে মান, সেটাই হচ্ছে আমাদের সঠিক ভেক্টর। তাহলে যে কোনো ভেক্টরই হচ্ছে আমাদের সঠিক ভেক্টর। ঠিক আছে? আচ্ছা, এরপরে আসি আমরা হচ্ছে পরেরটা আসি যে শূন্য ভেক্টর। শূন্য ভেক্টর কি, যেই ভেক্টরগুলোর হচ্ছে মান শূন্য হবে। দেখো, যেই ভেক্টরগুলোর মান শূন্য হবে, হ্যাঁ, মান শূন্য হইলে কি হবে, সঠিক ভেক্টর। তোমার হচ্ছে নাল ভেক্টর বা শূন্য ভেক্টর, নাল ভেক্টর বা শূন্য ভেক্টর বলা হবে। যেমন আমি যদি বলি, ধরো একটা ভেক্টর এ ভেক্টর, আর একটা ভেক্টর মনে করো যে এ ভেক্টর থেকে আমি এ ভেক্টরকে মাইনাস করলাম। হ্যাঁ, তাহলে এটা কি হবে, এটা কি 0 আসবে না? তাহলে এটাকে আর কি ভেক্টর আকারে লেখা যাবে, 0 ভেক্টর লেখা যাবে, অথবা এটাকে লেখা যাবে 0। আর এটার ভ্যালু হবে কত, ভ্যালু যদি বলি তখন ভ্যালু হবে হচ্ছে 0, শুধু 0। কিন্তু ভেক্টর আকারে লিখলে কি হবে, ভেক্টরকে দেখো, নাল ভেক্টরকে প্রকাশ করা যায় কয়ভাবে, এই 0 ভেক্টর আকারে, অথবা 0-র নিচে এভাবে তুমি দাগ দিলে, এভাবে হচ্ছে তুমি নাল ভেক্টরকে প্রকাশ করতে পারো। নাল ভেক্টরে কয়েকটা জিনিস জানতে হবে, বা শূন্য ভেক্টরে কয়েকটা জিনিস জানতে হবে, যে এটার কোনো নির্দিষ্ট দিক হয় না নাল ভেক্টরে। যেহেতু এটা একটা শূন্য না, এটার ভ্যালু শূন্য, তাহলে এটা কিভাবে একটা ভেক্টর হইলো, এটা নির্দিষ্ট কোনো দিক থাকে না, নির্দিষ্ট কোনো দিক নেই। নির্দিষ্ট কোনো দিক নেই। হ্যাঁ, এই জিনিসটা জানা থাকা লাগবে, নাল ভেক্টর নির্দিষ্ট কোনো দিক হয় না। আর হচ্ছে আমাদের আরেকটা জিনিস জানা লাগবে, সেটা হচ্ছে যে এটার পাদবিন্দু আর শীর্ষবিন্দু আসলে একই বিন্দু। পাদবিন্দু ও শীর্ষবিন্দু
একই বিন্দু, মানে পাদবিন্দু আর শীর্ষবিন্দু একই জায়গায় অবস্থিত। ঠিক আছে, এই জন্য হচ্ছে যেমন একটা বিন্দু মনে করো এটা একটা শূন্য ভেক্টর। ঠিক আছে, এটার পাদবিন্দু শীর্ষবিন্দু একই বিন্দুতে, এটার কোনো নির্দিষ্ট দিক নেই, এটা হচ্ছে আমাদের শূন্য ভেক্টর। হ্যাঁ, এটা জিরো হইলো, এটা ভেক্টর আকারে যদি থাকে অপশনে তোমাকে ভেক্টর আকারে দেখাতে হবে জিরো ভেক্টর অথবা এইভাবে। বা তুমি কোয়েশ্চেন অপশনে আসতে পারে যে নাল ভেক্টরকে কীভাবে প্রকাশ করা হয়, তাহলে এটা জিরোর উপর ভেক্টর সাইন অথবা জিরোর নিচে এভাবে সাইন থাকে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমার ভেক্টর, নাল ভেক্টর বা শূন্য ভেক্টর। হ্যাঁ, আচ্ছা, তারপরে আমাদের আসে হচ্ছে বিপ্রতীপ ভেক্টর। বিপ্রতীপ ভেক্টরটা কি দেখো, সমজাতীয় দুটি ভেক্টরের মান একটি অপরটির বিপরীত। মানে একটা ভেক্টর মনে করা হচ্ছে এ ভেক্টর, এটার মান মনে করা হচ্ছে 2i ক্যাপ। হ্যাঁ, তো এটার বিপরীত ভেক্টরটা কি হবে, এদের মান কত, মানটা হচ্ছে 2, মানটা হবে, আর একটা ভেক্টর ধরা হচ্ছে বি ভেক্টর নাম নিলাম, মানটা হবে বিপরীত আগেরটার। তাহলে বিপরীত মান বিপরীত মানে কি, একটা যদি 2 হয় আর একটা হবে 1/2। ঠিক আছে, তাহলে একটা ভেক্টর যদি a = 2i হয় আর একটা ভেক্টর হবে বি ভেক্টরটা হবে কি 1/2i। তাহলে যেহেতু মান একই কিন্তু বিপরীত আর কি, একটা মান আর একটার বিপরীত, তাহলে এ আর বি ভেক্টর একে অপরের কি বলা যাবে, আমাদের বিপ্রতীপ ভেক্টর বলা যাবে।